আইএসসি পরীক্ষায় দেশের মধ্যে প্রথম, প্রাপ্ত নম্বর 400-400। একেবারে আমরা অনুষ্কা ঘোষের বাড়িতে দাঁড়িয়ে রয়েছি। তার পরিচয় আলাদা করে দেওয়ার এখন কিছু নেই, কারণ সংবাদ মাধ্যমের দৌলতে আপনাদের কাছে তার ছবি, তার কাজ, তার পড়াশোনার চিত্র সবটাই ফুটে উঠেছে। আমি তার কাছে প্রথমেই যে প্রশ্নটা নিয়ে যাব, যে আজ যেখানে তুমি দাঁড়িয়ে আছো, যে দেশে তুমি দাঁড়িয়ে আছো, যে রাজ্যে আজ তোমার এই ফলাফল এবং দেশকে তুমি এত বড় একটা ফলাফল উপহার দিলে, সেখানে দাঁড়িয়ে এই যে শিক্ষা ব্যবস্থার পরিস্থিতি, আজকে যদি আমি রাজ্যের শিক্ষা ব্যবস্থার আঙ্গিকটাই যাই, সেই শিক্ষা ব্যবস্থাটাকে তুমি তোমার চোখে কেমনভাবে দেখছো? আমি অ্যাকচুয়ালি এই বিষয়ে কথা বলছিলাম আগে, যে দিস সাউন্ডস হিপোক্রিটিক্যাল একটু, কিন্তু আমি পার্সোনালি স্কুলে যেতে খুব ভালোবাসি, এবং স্কুলটা একদমই আমার বাড়ির মতো, একদম ছোটোবেলা থেকে আমি সেখানে পড়ি। আমি রেগুলার স্কুলে যাই, 11-12-এও যথেষ্ট রেগুলারলি গেছি। তো এখন যে একটা ট্রেন্ড হয়েছে যে স্কুলে যায় না ছেলেমেয়েরা, ডামি স্কুল যে যায় ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রিপেয়ার করুক বা নিট হোয়াট এভার, তো সে কারণে ডামি স্কুলস, কোচিং ইন্ডাস্ট্রি এটা খুব বেশি আর কি এখন দে হ্যাভ লাইক দ্য পপুলারিটি হ্যাজ ইনক্রিজড এ লট। তো সেখানে দাঁড়িয়ে আমিও কোচিংয়ে পড়েছি, তাই বললাম যে ব্যাপারটা একটু হিপোক্রিটিক্যাল লাগছে যদি আমি বলি। বাট আই ফিল লাইক যে কোচিং ইন্ডাস্ট্রি যদি না থাকতো, তাহলে দ্য ইম্পর্টেন্স অফ স্কুল, যেটা আমি মনে করি যে একটা অলরাউন্ড ডেভেলপমেন্ট হয় বাচ্চার, শুধু যে পড়াশোনা হয় স্কুলে তা না, আমরা মানুষ হতে শিখি স্কুলে, কারণ যেহেতু আরও লোকের সাথে ইন্টারাকশন হচ্ছে, বাড়ির বাইরে গিয়ে খালি তো মোটামুটি স্টুডেন্টরা স্কুল বাড়ি ছাড়া সেরকম কোথাও এক্সপোজার পাচ্ছে না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে স্কুল যাওয়া বন্ধ হয়ে যাবে, তা আই ফিল লাইক যে ক্যারেক্টার ডেভেলপমেন্ট হওয়ার ব্যাপারটা অনেকটা ক্ষতি হয়েছে। তো সেখানে দাঁড়িয়ে আমার পার্সোনালি মনে হয় যে কোচিং ইন্ডাস্ট্রি যদি না থাকতো এবং স্কুলের এডুকেশনের কোয়ালিটিটা যদি ইনক্রিজ করা হতো, কারণ কোচিংয়ে মানুষ কেন যাচ্ছে, তাদের মনে হচ্ছে না এই কম্পিটিটিভ এক্সামগুলো ক্র্যাক করার জন্য স্কুলের এডুকেশন এনাফ। তো সেভাবে যদি স্কুলের এডুকেশনের কোয়ালিটিটাকে শেপ করা হতো, তাহলে আরও বাচ্চা স্কুলে আসতো এবং কোচিং ইন্ডাস্ট্রির দরকার হতো না। অ্যান্ড আই পার্সোনালি ফিল লাইক দ্যাটস নিডেড। আমরা সংবাদ মাধ্যমের তরফে এখনো প্রচুর কৃতি ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেছি, এখনো পর্যন্ত কেউ বলেননি যে তারা রাজনীতির জগতে পা রাখতে চান। তুমি সেটা বলেছো, এবং আমার প্রশ্নটা হচ্ছে যে রাজনীতির জগৎ এখনকার জেনারেশন যথেষ্ট ভয় পান। তারা বলেন যে রাজনীতি খুব নোংরা, খুব চর্চিত, খুব বিতর্কিত একটি জায়গা। কেন মনে হচ্ছে রাজনীতিতে তুমি আসবে তোমার একটি উদ্দেশ্য বা লক্ষ্য জীবনের? কেন এবং কিভাবে তুমি রাজনীতিটাকে দেখো? দেখুন, এক্স্যাক্টলি যে রাজনীতিতে আসাটা আমার লক্ষ্য তা নয়। আমার লক্ষ্য হচ্ছে মানুষের সেবা করব কোনোভাবে, এবং তার জন্যে যদি আমাকে রাজনীতিতে ইনভলভ হতে হয় সেটা আলাদা ব্যাপার। তো এখন নিয়ার ফিউচারে তো একদমই আমার রাজনীতিতে আসার কোনো রকম প্ল্যানস নেই। আমার রাজনৈতিক সতর্কতা আছে, এবং আই উড সে আই এম পলিটিক্যালি অ্যাওয়্যার, এবং তার জন্য যে রাজনীতি করতে হবে তা নয়। তো কোনো সময় যখন আমার অনেক লাইক একটা বয়স হয়ে যাবে, তখন দেশের সেবা করার জন্যে যদি আমি মনে করি আমার রাজনীতি করা প্রয়োজন, তাহলে হয়তো করব, কারণ আমার মেন লক্ষ্য মানুষের জন্য কিছু একটা করা। তো এটাই আর কি, যে রাজনীতি করতেই হবে। আর এই যে ব্যাপারটা যে আজকালকার ছেলেমেয়েরা রাজনীতি পছন্দ করে না, আই থিঙ্ক দ্যাট কামস ফ্রম আ প্লেস অফ প্রিভিলেজ অলসো, এবং মানুষ আজকাল খুব আউট অফ টাচ হয়ে গেছে, কারণ ফোন, ইন্টারনেট সব কিছু মিলিয়ে লাইক আমরা হয়তো বাইরের পৃথিবীটাকে দেখতে ভুলে যাচ্ছি। তো সেখানে দাঁড়িয়ে যেই মানুষ যারা বলেন যে তারা অরাজনৈতিক, আই থিঙ্ক দ্যাট কামস ফ্রম আ প্লেস অফ প্রিভিলেজ, কারণ আমাদের সবার জীবনকে রাজনীতি এফেক্ট করে, এবং যদি না করে তাহলে আপনি ভীষণ প্রিভিলেজ, এবং সেই প্রিভিলেজটাকেও আপনার কোনোভাবে ইউজ করা উচিত। তো আই ফিল লাইক সবার রাজনৈতিক সতর্কতা থাকা উচিত। তার জন্য যে রাজনীতি করতে হবে তা নয়, এবং আমার 18 বছর বয়স, আমি এখনও ভোট দিইনি, আগামী দিন যখন ভোট হবে তখন দেব। তো ভোট যদি আমাকে দিতে হয়, তাহলে তো আমার একটা রাজনৈতিক মতাদর্শ লাগবে। আমাকে তো জানতে হবে যে যে দলগুলো আমাদের এখানে আছে তারা কী ধরনের কাজ করছেন এবং তারা কী ধরনের মতাদর্শ ফলো করেন, সেই অনুযায়ী তো আমি ভোট দেবো। তাই অনেকেই বলছে, দেখলাম যে বাচ্চা মেয়ে রাজনীতি নিয়ে কেন এত কথা বলবে। তো বাচ্চা মেয়েকে যখন আপনারা ভোট দেওয়ার সুযোগ দিয়েছেন, তাহলে সে রাজনীতি নিয়ে কথা না বললে ভোট কী করে দেবে?
একেবারেই। আর তোমার বারংবার বিভিন্ন জায়গায়, তুমি একাধিক জায়গায় বলেছো যে বামপন্থা আদর্শ। কেন বামপন্থা, কেন দক্ষিণপন্থা নয়? কি কারণে বামপন্থাকে পছন্দ করছো? মানুষের সেবা করতে গেলে বামপন্থাটা কি পালন করাটা খুব জরুরি এই পৃথিবীতে দাঁড়িয়ে? সি আই ফিল লাইক যে লেফট উইং ফিলসফিটা আমার সেট অফ মডেলস, আমার সেট অফ প্রিন্সিপালসের সাথে বেশি অ্যালাইন করে, এবং রাইট উইং যে ধরনের রাজনীতি করেন আমার মনে হয়, সি আই ফিল লাইক আই এম আ পার্সন হু বিলিভস যে লাভ কনকার্স এভরিথিং, অ্যান্ড দ্যাট সাউন্ডস লাইক আ ভেরি ওভার দ্য টপ সারফেস লেভেল স্টেটমেন্ট, বাট আই জেনুইনলি ফিল লাইক যে ভালোবাসা দিয়ে পৃথিবীতে সব কিছু হয়, এবং আজকের দিন দাঁড়িয়ে ভালোবাসাটা খুব হারিয়ে যাচ্ছে পৃথিবীতে। তো যে অনেক রাইট উইং গভর্নমেন্টই যেটা প্রমোট করে যে একটা লাইক দে থ্রাইভ অন হেট, আ লট অফ গভর্নমেন্টস, আই এম নট সেইং যে পুরো রাইট উইং ফিলসফি ইজ বেসড অন হেট, অফকোর্স নট, কিন্তু আমার জাস্ট মনে হয় যে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে উই আর সো ডিসেন্সিটাইজ টু হেট দ্যাট উই ফরগেট টু বি টলারেন্ট অফ লাভ, অ্যান্ড মানুষ বাই ডিফল্ট আমি মনে করি যে তারা পৃথিবীতে আছে ভালোবাসার জন্য, এবং সেই জিনিসটা এখন হারিয়ে যাচ্ছে। তাতে যথেষ্ট রাজনীতি আছে এই যে মানুষের মধ্যে ভালোবাসাটা হারিয়ে যাচ্ছে, এবং সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে এমনি রাজ্যে লাইক রাজ্যে, দেশে এবং পৃথিবীতে লেফট উইং পলিটিক্স যে ধরনের, আমার পার্সোনালি মনে হয়েছে যে তারা ভালোবাসাকে ইম্পর্টেন্স দেয়, এবং তার মাধ্যমেই লাইক তারা পৃথিবীটাকে যে ধরনের পৃথিবী গড়ে তোলার চেষ্টা করছে, এবং সেই জন্যই আমাকে যখন কমিউনিজমের সাথে অ্যাসোসিয়েট করা হচ্ছে, আমি তখন বলছি বারবার যে আমি কমিউনিস্ট নই, কারণ কমিউনিজমের সম্পর্কে আমি এখনও অত জানিই না যে আমি নিজেকে কমিউনিস্ট বলবো। লেফট উইংয়ে অনেক ধরনের ফিলসফি আছে, এবং একটা ওভারঅল আমি বলেছি স্টেটমেন্ট যে আমি বামপন্থী, তার মানে আমি কমিউনিস্ট এমনটা নয়। তা আমি আমার যে ধরনের জীবন দর্শন, আমার মনে হয় যে লেফট উইং আইডিওলজিটা সেই ভ্যালুস, সেই সেট অফ মডেলসকে অনেক বেশি সাপোর্ট করে, এবং অবশ্যই যেই জীবন দর্শনের কথা আমি বলছি সেটা আমার বয়স অনুযায়ী আমি যেটুকু বুঝি তার উপর ডিপেন্ড করছে। আমার বয়সে মানুষ অনেক বেশি হোপফুল থাকে, এবং আমি পার্সোনালি খুব পজিটিভ একজন মানুষ, আই ফিল লাইক, অ্যান্ড আই হ্যাভ আ লট অফ হোপ ইন মি। তো সেই পার্সপেক্টিভ থেকে আই অ্যাপ্রোচ এভরিথিং উইথ লাভ, অ্যান্ড আমি খুব সুন্দর একটা কথা শুনেছিলাম যে লাভ ইজ আ ফর্ম অফ রেজিস্ট্যান্স, অ্যান্ড আই জেনুইনলি বিলিভ ইন দ্যাট। আই ফিল লাইক ইফ ইউ রিয়েলি ট্রাই, you can change people's hearts with love and eventually the world. রাজ্যে বাম রাজনীতি দেখেছো, কিছুটা হলেও দেখেছো এই বয়সে দাঁড়িয়ে, কোনো এরকম রাজনীতিবিদ আছেন এখন এই এই মুহূর্তে যাকে তোমার পছন্দ? না, আই ডোন্ট ফিল লাইক যে কোনো স্পেসিফিক পলিটিক্যাল লিডারের কথা আমি ওরমভাবে বলতে পারবো, কারণ সব মানে যাদের কথা আমি ভাবতে পারছি এই মুহূর্তে, তাদের অনেক কিছু ভালো লাগলেও কোনো না কিছু আছে যেটা আমার হয়তো পছন্দ না বা আমি একমত নই, তাই আমার সেরকম পছন্দের কেউ নেই। পড়াশোনা করেছো, ভালো ফলাফল করেছো, এর পরের পরিকল্পনা কি? এখন তো ইঞ্জিনিয়ারিং করব, তো এক্সামস দিচ্ছি, অ্যান্ড জানুয়ারি থেকে পরপর এক্সামস দিয়ে এসেছি, খুব হাঁপিয়ে গেছি আমি। তো মে মাসে সব এক্সাম শেষ হয়ে যাবে, তারপর একটু বন্ধুদের সাথে ঘুরতে টুরতে যাবো, মানে কলেজ শুরু হওয়ার আগে। উই হ্যাভ সো মেনি প্ল্যানস, আমরা অনেক কিছু বানাবো। আমার রিসেন্টলি খুব জিনিসপত্র ফিল্ম করতে ইন্টারেস্ট হয়েছে, তো লাইক আই উইল বি ফিল্মিং স্টাফ উইথ মাই ফ্রেন্ডস। ওদেরও, আমার কিছু বন্ধু আছে তারাও এইসব ক্রিয়েটিভ দিকে বেশ ইন্টারেস্টেড, তো উইল ডু অল দ্যাট। So yeah, I'm looking forward to that. একটা প্রশ্ন রাখবো, উচ্চশিক্ষা, প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা এবং তারপর উচ্চশিক্ষা, এখনকার যদি পরিসংখ্যান দেখা যায়, প্রচুর ছাত্রছাত্রী আছে, প্রচুর পড়ুয়া আছে যারা উচ্চশিক্ষায় যেতে চাইছেন না। তার কারণ তাদের কথা যে কর্মসংস্থানের অভাব, রাজ্যে অনেক অসুবিধা রয়েছে এবং সারা দেশেই কর্মসংস্থানের যথেষ্ট অভাব রয়েছে। সেক্ষেত্রে তুমি কীরকমভাবে দেখছো যে উচ্চশিক্ষা কতটা জরুরি আমাদের রাজ্যের এবং আমাদের দেশের ক্ষেত্রে? See, I feel like কথাটা কে বলেছেন আমি ঠিক জানি না, বাট I think I heard somewhere যে the development of a country depends on the number of scientists it produces, and not the number of doctors and engineers. And of course doctors engineers তো দরকারই দেশে, সেটা নয়, কিন্তু যে একটা রিসার্চ করার দিকে অনীহা স্টুডেন্টদের,
হয়তো কোথাও গিয়ে মানে যেহেতু রিসার্চ করলে চাকরির খুব একটা অপরচুনিটিস হয় না সেদিক থেকেই। আর তাছাড়া আমার মনে হয় আমাদের কারিকুলামটা না ছোটোবেলা থেকে আমাদের যেভাবে পড়াশোনা করানো হয়, আমাদের খুব একটা ওই ইনোভেশনটা যেটা রিসার্চের জন্য লাগে আমাদের সেটা তৈরি করা হয় না। মানে আমাদের ভীষণ একটা টেক্সট বুক ওরিয়েন্টেড পড়াশোনা হয়। হ্যাঁ, মুখস্থ করলাম, এই পয়েন্টসগুলো লিখবো, এরকম। তো সেইভাবে যখন মানুষের স্কুলিং হয় তখন তার ওই মেন্টালিটিটা তৈরি হয় না যে আমি একটা কিছু নিয়ে কিছু ইনভেন্ট করব, কিছু নিয়ে রিসার্চ করব। তাই খুব কম ছেলেমেয়েরাই রিসার্চের দিকে যায়, আমার এটাই মনে হয়। তুমি নিজে বেসরকারি স্কুলে পড়াশোনা করেছো, সরকারি স্কুলের হয়তো বিভিন্ন বন্ধু বান্ধবও তোমার আছে যারা পড়ুয়া, তারা সরকারি স্কুলের দিনের পর দিন আমরা দেখছি বেহাল দশা, বেসরকারি স্কুলে চলে যাচ্ছেন পড়ুয়ারা। কোনো জায়গা থেকে মনে হয় আজকে দাঁড়িয়ে সরকারি স্কুলের উন্নয়ন দরকার? কোনো জায়গা থেকে মনে হয় যে তুমি এমন কিছু শিখেছো তোমার স্কুল থেকে, যে ধরনের পাঠ্য ব্যবস্থা আমাদের সরকারি স্কুলগুলোতেও পরিচালনা করা প্রয়োজন আছে, যাতে ছাত্রছাত্রীদের উন্নয়ন হয়, রাজ্যের উন্নয়ন হয়? দেখুন, আমার সরি, আই ফরগট দ্য কোয়েশ্চেন। আমি সরকারি স্কুলের যে পরিস্থিতি সেগুলো নিয়ে জিজ্ঞেস করছি। হ্যাঁ, মানে আমার যেটা মনে হয় যে সবসময় সরকারের এডুকেশনের ওপর সব থেকে বেশি ইনভেস্ট করা উচিত, কারণ আলটিমেটলি দেশের ভবিষ্যৎ গড়ার জন্য তো মানে এখন আমরা পড়াশোনা শিখবো ভালো করে, তবেই তো একটা আমরা যখন বড় হব তখন দেশটা উন্নতি করবে। তো আই অলওয়েজ ফিল লাইক যে এডুকেশনের মধ্যে ওপর সব থেকে বেশি ইনভেস্ট করা উচিত। তো সেটা হয়তো ঠিক মতো হচ্ছে না বলে স্কুলগুলোর অবস্থা একটু খারাপ। আমার আই ডোন্ট থিঙ্ক আমার খুব একটা সরকারি স্কুলের বন্ধু বান্ধব আছে, কারণ মানে তাদের স্কুল সরকারি না বেসরকারি সেটা তো জিজ্ঞেস করিনি, সেই জন্য আমি জানিও না। তবে হ্যাঁ, আমার মনে হয় প্রাইভেট স্কুলে এই কারণেই কোয়ালিটি অফ এডুকেশনটা হয়তো বেটার, কাজ যেহেতু প্রাইভেট মানে যিনি ধরুন ওন করছেন প্রাইভেট ইনস্টিটিউশনটা, তিনি তো তার বিজনেসের কথা ভাবছেন, তো তিনি কনস্ট্যান্টলি চেষ্টা করবেন যে এইটা ভালো হোক, ওইটা ভালো হোক, যাতে সবাই আসুক। আর সরকারি যে কোনো ইনস্টিটিউশনে যেহেতু নিজের পার্সোনাল দায়টা থাকে না, হয়তো সেখান থেকে একটু মানে গা ছাড়া ভাব একটা চলে আসে, যেটা কিনা প্রাইভেটে নেই, কারণ সিকিউরিটিটা কম। যে সরকারি জিনিসে যেমন একটা সিকিউরিটি থাকে না, যারা সরকারি স্কুলে চাকরি করেন, মানে টিচার হোক বা নন টিচিং স্টাফও যারা ম্যানেজমেন্টে থাকেন, তাদের সবার তো একটা জব সিকিউরিটি থাকে। আর প্রাইভেট স্কুলে তো সেগুলো থাকে না, তো তারা কনস্ট্যান্টলি চেষ্টা করেন যে আমি ইমপ্রুভ করব। সেই জন্য আমার মনে হয় যে প্রাইভেট স্কুলের অবস্থাগুলো ভালো। এখনকার যারা যুব সমাজ, তোমার বয়সী যারা যারা পড়াশোনা করছে, যারা পড়াশোনা নিয়ে ভাবছে পরবর্তী ক্ষেত্রে উচ্চশিক্ষার জন্য, তাদের জন্য কি কি সাজেশন রয়েছে? Like a general advice to everyone, and I think I've been saying this in almost every interview, যে one, work hard, and two, stay delusional. About working hard, of course, that part is self-explanatory. Ki you just like a teacher once told me যে the world belongs to those who work hard and not to those who are just talented. তো আমার মনে হয় হার্ড ওয়ার্ক অলওয়েজ পেজ অফ, আমি দেখেছি এবং আমার মাও বলেন সবসময়। সো দ্যাট অ্যান্ড অ্যানাদার থিং ইজ কিপ বিইং ইন ডিলিউশন, and of course staying in delusion all the time is not good, but if you dream big, I feel like then you can, at some point, if you really believe in your heart that you can do the thing that you dreamt of, then you can do it. And see, like I'll give you an example. Let's say you're waiting for a particular result and তোমার মাথায় আছে যে এইটা হলে আমি আনন্দ পাবো। এবার যে ধরো পরের সপ্তাহে যদি রেজাল্ট, এই যে 7 দিন আমি থাকবো রেজাল্টের ব্যাপারে ভাববো, আমি আইদার ভাবতে পারি যে ভালো হবে বা ভাবতে পারি বাজে হবে। এবার রেজাল্টের দিন কি হবে আমি সেটা জানি না, ভালোও হতে পারে খারাপও হতে পারে, তো হোক, ওটা 50-50 চান্স থাকলো। কিন্তু এই 7 দিন যদি আমি মনে করি যে না ভালোই হবে, তাহলে 7 দিন আমি আনন্দে থাকলাম। এবার যদি 8 দিনের দিন আমার রেজাল্টটা ভালো নাও হয়, তাহলে আমি খালি 8 দিনের দিন দুঃখ পাবো না, তার আগের 7 দিন তো আমার দুঃখ পাবার দরকার নেই। তো আগের 7 দিন আমি ভাববো যে হ্যাঁ আমারটাই সব থেকে, আমি যেটা চাইছি সেটাই হবে। তাই ফিল লাইক ওই ডিলিউশনে থাকা ভালো, তাহলে মানুষ পজিটিভ থাকে, এবং পজিটিভিটি থাকলে মানুষ অনেক কিছু করতে পারে।